আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো গতদিনের প্রতিশ্রুতি অনুযায়ী আমি আজকে হাজির হলাম তোমাদের সাথে তোমাদের ক্লাস নিতে, অনলাইন ক্লাসে। তো তোমরা এই স্কুল ছুটির সময় বাড়িতে যেভাবে আছো, বসে আছো, পড়াশোনা বাড়িতে চালিয়ে যেতে হচ্ছে তোমাদের, একটু দিক নির্দেশনার সংকটে ভুগছো। তো আমরা পারতপক্ষে চেষ্টা করছি তোমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে সম্পৃক্ত হয়ে যদি এতটুকু তোমাদেরকে গাইডলাইন দিতে পারি তাহলে হয়তো তোমরা উপকৃত হবে আর আমাদের এই স্বল্প পরিশ্রম সার্থক হবে। তো যাই হোক, চলে এসো আমরা ক্লাসের গতদিনের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে একটু আজকে হালকা একটু তোমাদেরকে ফিডব্যাক দিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে খাদ্য, পুষ্টি ও পরিপাক অধ্যায়টির ওপর, এবং মোটামুটিভাবে আমি এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের বাসায় বলা ছিল বাসায় একটু পড়বে, বাসায় কাজ দিয়েছিলাম। আশা করছি যে তোমরা বাসার কাজটি সুচারুভাবে সম্পূর্ণ করেছো। এবং আমি গতদিন তোমাদের বলেছিলাম এই অধ্যায় থেকে আজকের যে টপিকসটা পরিপাক, এই টপিকস নিয়ে আলোচনা করব। এই আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলাম পরিপাক সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরিপাক সম্পর্কে ধারণা দেওয়ার আগে একটু বলে নিই আসলে পরিপাকটা কেন দরকার। তো আমরা জানি যে প্রতিটি জীবের দেহ অসংখ্য কোষের সমষ্টি, কোষ দিয়ে কিন্তু জীবদেহ গঠিত হয়। তো কোষের যে জৈবিক কাজ, শারীরবৃত্তীয় যে কাজগুলো পরিচালিত হয় সেগুলোর জন্য কিন্তু শক্তি প্রয়োজন, আর এই শক্তি গ্রহণ করে থাকে উদ্ভিদ এবং প্রাণী এই খাবারের মাধ্যমে। শক্তি এবং তাপ এই খাবার থেকে পেয়ে থাকে, এবং এই শক্তি এবং তাপ তার কোষে আমরা কিন্তু যে খাবারগুলো খাই অনেক জটিল কঠিন খাবার খাই, সরাসরি কিন্তু কোষ সেগুলা গ্রহণ করতে পারে না। কোষ গ্রহণ করার পরে কি বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে যে প্রক্রিয়াকরণ হয়ে যে খাবারটা শেষ অবস্থায় পৌঁছায় সেই অংশটুকু। তো এই শেষ অংশটুকু বা শেষ অবস্থায় পৌঁছায় দুইটা উপায়, একটি হলো যান্ত্রিক উপায় আর একটা হলো রাসায়নিক উপায়। তো যান্ত্রিক উপায় বলতে আমরা বুঝি যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমরা আমাদের শরীরের যে অঙ্গগুলো আছে যেমন দাঁতের মাধ্যমে ছোট ছোট অংশে বিভক্ত করি এবং গলৎকরণ করি, এবং পরবর্তীতে খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছানোর পর সেগুলো কিন্তু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়। তো এসব আমরা দেখি গতদিন আমি কিন্তু পরিপাকের সংজ্ঞাটা তোমাদের বলেছিলাম, তো তোমাদের মনে আছে কিনা জানি না, তারপর আবারও বলছি। পরিপাক কাকে বলেছিলাম? পরিপাক বলেছিলাম যে প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অশ্বসনযোগ্য খাদ্য বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের সহায়তায় জারিত হয়ে দ্রবণীয়, শ্বসনযোগ্য, সরল তরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় পরিপাক প্রক্রিয়া। এবং এই জীব পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে তার খাদ্যটা কি করে? প্রক্রিয়াকরণ করে। তো এই পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হয় মানবদেহের কোথায় বলেছিলাম? পৌষ্টিকতন্ত্র। এবং পৌষ্টিকতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত বলেছিলাম? দুইটা। মনে আছে নিশ্চয় তোমাদের? দুইটা অংশ কি কি বলেছিলাম? একটা হলো পৌষ্টিক নালী আর একটি হলো পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, পৌষ্টিক নালী কাকে বলেছিলাম বা পৌষ্টিক নালী কি? তোমাদের বাসায় কিন্তু কাজ এটাই দেওয়া ছিল, পৌষ্টিক নালী অংশগুলোর নাম আমি বলেছিলাম এবং সেটি শুনে তোমাদের বাসায় লিখতে বলেছিলাম। দেখি মিলিয়ে নাও তো কি কি লিখেছো। আমি বলেছিলাম কি? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম, পায়ু। হ্যাঁ, মিলেছে নিশ্চয়। আচ্ছা, আমিও আশা করছি তোমাদের বিষয়ে তোমাদের খাতায় যেটা লিখেছো সেটার সাথে এটা মিল অবশ্যই আছে। তো যাই হোক, আজকে পুরাতন গতদিনের যে আলোচনাগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেলসে না যাই, আমরা আজকে পরিপাকের খাদ্য প্রক্রিয়াকরণটা পড়াবো। তো পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হয় মানবদেহে বলেছিলাম পৌষ্টিক নালীতে। পরিপাক প্রক্রিয়া পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থিরও কিছু অংশগ্রহণ আছে। তো পৌষ্টিক নালী বলেছিলাম যে অংশগুলো নিয়ে গঠিত, সেই অংশগুলোর আজকে আমরা কাজ আলোচনা করব, কোন অংশটা কি কাজের সাথে সংশ্লিষ্ট।
তো আমরা প্রথমে যে অংশটার নাম বলছি সেটা বলছি মুখ ছিদ্র। কি বলছি? মুখ ছিদ্র। তাহলে মুখ ছিদ্র কোনটা তোমরা কি বলতে পারো? একটু ভাবো তো। মুখ ছিদ্র হলো যে অংশটা দ্বারা আমরা খাদ্য মুখ অভ্যন্তরে প্রবেশ করাই। আমাদের দুই ঠোঁট দ্বারা পরিবেষ্টিত যে অংশটা, নাক ছিদ্রের নিচে দুই ঠোঁট দ্বারা পরিবেষ্টিত যে ছিদ্রটি দেখা যায় সেই ছিদ্রটিকে বলা হয় মুখ ছিদ্র। মুখ ছিদ্রের ঠিক পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় মুখ গহ্বর বা মুখ বিবর। তাহলে মুখ গহ্বর কি? মুখ ছিদ্রের পরবর্তী অংশটিকে বলা হয় মুখ গহ্বর। মুখ গহ্বরে আছে দুই সারি দাঁত, একটি জিহ্বা, একটি আরাজিহ্বা, এই মূলত অংশগুলো নিয়ে গঠিত। এবং খাদ্যবস্তু যখন মুখ ছিদ্র দ্বারা মুখ গহ্বরে প্রবেশ করানো হয় তখন কিন্তু এই খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়া ওখান থেকে সম্পূর্ণ হচ্ছে। কিভাবে? যে আমরা যে খাবারটা খাচ্ছি, অনেক খাবার থাকে যেগুলা অনেক বড় খাবার, জটিল খাবার, সেগুলাকে দাঁতের মাধ্যমে ছোট ছোট অংশ বিভক্ত করা হয়, বিভক্ত কাটা হয়। তো এরপরে সেই খাদ্যবস্তুটা আবার কি হয়? পিচ্ছিল হয়। অনেক সময় অনেক খসখসে খাবার থাকে যে খাবারগুলো আমাদের লালা গ্রন্থিতে যে লালারস আছে, লালারসে এনজাইম আছে, টায়োলিন আছে, মল্টোজ আছে, এগুলা খাদ্যবস্তুর সাথে মিশ্রিত হয়ে খাদ্যবস্তুকে নরম এবং পিচ্ছিল করে। পরবর্তীতে কি হয়? খাদ্যবস্তু গলৎকরণে সহায়তা হয়। আচ্ছা, আমরা বলছি খাদ্যবস্তুকে ছোট ছোট অংশে বিভক্ত করার কথা। তাহলে ছোট ছোট অংশ বিভক্ত কার মাধ্যমে করা হয়? তো আমাদের শরীরের যে মুখ গহ্বরে যে দুই সারি দাঁত আছে সেই দাঁতের মাধ্যমে খাদ্যবস্তুকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। এবং এই দাঁত আমরা স্থায়ী দাঁত, মানুষের দেহে স্থায়ী দাঁতকে দেখেছি যে 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা জানো নিশ্চয় কি কি সেগুলা। তো আমি একটু বলে নিই। দেখো, দাঁত, স্থায়ী দাঁতকে ভাগ করা হয়েছে 4 ভাগে। একটা হলো কর্তন দাঁত। কর্তন দাঁত 1 নম্বর। 2 নম্বর হলো ছেদন দাঁত। 3 নম্বর হলো অগ্রপেশন দাঁত। অগ্রপেশন পেশন দাঁত। 4 নম্বর হলো পেশন দাঁত। তাহলে মানুষের স্থায়ী দাঁতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি কি? কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। মোট 4 রকমের। তাহলে দেখো, আমরা নাম শুনে কিন্তু বুঝতে পারছি কোন দাঁতের কাজ কিরকম। যেমন কর্তন দাঁত, কর্তন মানে কাটা। তাহলে বুঝতে পারছি আমরা যে খাবার খাই সে খাবারকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়, কাটা হয় কোনটা দিয়ে? কর্তন দাঁত। তারপরে আছে ছেদন দাঁত। ছেদন দাঁতের কাজ কি বা ছেদন দাঁত কোনগুলা? অনেক খাবার আছে যেগুলোকে ছিঁড়তে হয়, ধরে ধরে ছিঁড়তে হয়। এই ছেদন দাঁতের মাধ্যমে কিন্তু সেই কাজটা করা হয়। অগ্রপেশন, পেশন মানে বুঝতে পারছো কি? পেশা। তাহলে কোনো খাবার, অনেক খাবার থাকে যেগুলো শক্ত, বড়, কঠিন খাবার, সেগুলোকে কিন্তু গলৎকরণ করতে গেলে বা পরিপাকে অংশগ্রহণ করাতে গেলে সেগুলোকে কি করার দরকার? পেশার দরকার, নরম করার দরকার, ছোট ছোট অংশে বিভক্ত করার দরকার। সেগুলোর মাধ্যমে সামনের যে পেশন দাঁত যেটা দিয়ে করা হয় সেটাকে বলা হয় অগ্রপেশন। আর পরবর্তী যে দাঁতগুলো আছে সেগুলোকে বলা হয় পেশন দাঁত। এই স্থায়ী দাঁত মোট হলো 4 রকমের। তাহলে আমরা জানি যে আমাদের দেহে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত থাকে 32টা। তো অবস্থাভেদে অনেক সময় কারো কম বেশি থাকতেই পারে, বেশি থাকবে না, কম থাকে। তো এই মোট 32 রকম দাঁতের মধ্যে কোন দাঁত কয়টা থাকে? তো যেমন কর্তন দাঁত থাকে 8টা, ছেদন দাঁত থাকে 4টা, অগ্রপেশন দাঁত থাকে 8টা, পেশন দাঁত থাকে 8টা। এবং আমরা বলি যে আমাদের দাঁত অনেক সময় দেখা যায় যে ভেতরে কিছু দাঁত বের হয় যেগুলোকে আক্কেল দাঁত বলি, যেগুলো অনেক ব্যথা সৃষ্টি করে। তো এই দাঁতগুলো কিন্তু 0 থেকে 4টা পর্যন্ত থাকতে পারে। তো দেখো, আমার মনে হয় যে এখানে 32টা হয়ে গেছে। তাও আমরা একটু দেখি হিসাব করে। 8 4 12, 12 আর 8 20, 20 আর 8 28, 28 আর 4 32। তাহলে এই যে 32টা। এক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে আক্কেল দাঁত বিভিন্ন সময়, বয়সের বিভিন্ন সময় বের হতে পারে। দেখা যায় প্রাথমিক স্টেজে কারো আক্কেল দাঁত নেই, কিন্তু পরবর্তীতে এক সময় বের হতে পারে। তো যাই হোক, এই মোট আমরা 32টা দাঁত দেখতে পাই। আর দাঁতের গঠন যদি আমরা বলি
তো দাঁতের গঠনগত দিক থেকে দাঁতকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে। তাই একটা দাঁতকে যদি আমরা অ্যানালাইসিস করি বা একটা দাঁতকে দেখি, তো 3টা আমরা দেখতে পাই গঠনের ভিত্তিতে 3 রকমের। একটা প্রথমের যে দাঁতের উপরের অংশ সেটাকে কি বলা হয়, মিডিলের একটা অংশ আছে সেটাকে একটা বলা হয় কি নামে ডাকা হয়, তো উপরের যে অংশটা সেটাকে বলা হয় মুকুট। দাঁতের যে উপরের অংশ সেটাকে বলা হয় মুকুট। মুকুট। পরবর্তী যে অংশটা সেটাকে বলা হয় মূল, সেটাকে বলা হয় গ্রীবা। গ্রীবা। আর পরবর্তীতে যে অংশটা সেটাকে বলা হয় মূল। এই 3টা অংশ আমরা দেখতে পাই একটা দাঁতে। তো প্রথমে যে অংশটা, উপরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় মুকুট, পরবর্তী অংশটাকে বলা হয় গ্রীবা, মাঝখানের অংশটা, এবং একদম সবশেষের যে অংশটা সেটাকে বলা হয় মূল। তো মুকুটের উপরে এক ধরনের আস্তরণ থাকে, আবরণ থাকে। গ্রীবা মোটামুটি দাঁতকে একটু শক্ত, একটু দৃঢ়তা প্রদান করে থাকে। আর মূলের মধ্যে দিয়ে বিভিন্ন শিরা এর মধ্যে দিয়ে রক্ত আসলে প্রবাহিত হয়। তো এবং এখানে রক্ত প্রবাহিত হয় এবং অক্সিজেন পরিবহন করে এগুলা দাঁতের বিভিন্ন অংশে পৌঁছায়। এবং দাঁতের উপাদানের কথা যদি আমরা বলি, গঠনগত উপাদান থেকে কি কি আছে, তো এর মধ্যে আছে ডেন্টিন, এনামেল, ডেন্টিন আছে, এনামেল আছে, তারপরে দন্তমজ্জা আছে এবং সিমেন্ট আছে। এই মোট গঠনগত উপাদান, এই 4টা উপাদান নিয়ে একটা দাঁত গঠিত হয়। তো এই গেল দাঁত। দাঁতের মুখ গহ্বরের যে অংশটা, মুখ গহ্বরের এই অংশগুলোর মধ্যে আমরা এই দাঁত সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আছে মুখ গহ্বরের পরে আছে গলবিল। গলবিলটা কি? গলবিলটা আসলে গলবিল আমাদের মুখ গহ্বরের ঠিক পরবর্তী অংশটা যেটা, সেটাকে বলা হয় গলবিল। এই গলবিল বয়ে গলবিলে কিন্তু খাদ্য পরিপাক হয় না, গলবিল বয়ে অন্ননালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলীতে পৌঁছানোর পরে খাদ্যবস্তুর প্রক্রিয়াকরণটা শুরু হয়। পাকস্থলীতে যখন খাদ্যবস্তু প্রবেশ করে তখন পাকস্থলীর গা থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যাকে বলা হয় পাচক রস। কি বলা হয়? পাচক রস। তাহলে পাকস্থলী থেকে পাকস্থলীতে যে খাদ্যবস্তু পৌঁছানোর পর পাকস্থলীর গা থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে বলা হয় পাচক রস। এই পাচক রসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিভিন্ন যেমন পেপসিন, মিউসিন, বিভিন্ন রকম এনজাইমগুলা ক্ষরণ হয়। তো মূলত এখান থেকে হাইড্রোক্লোরিক যেটা ক্ষরণ হয়, তো আমরা যে খাবারগুলো খাই অনেক সময় অনেক খাবারের মধ্যে দূষিত অনেক জীবাণু থাকতে পারে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরিত হয়ে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। তো পাকস্থলী এই জন্য বলা হয় যে কোনো যদি জীবাণু যদি পেটে প্রবেশ করে তো সেগুলো কিন্তু ম্যাক্সিমামই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে পাকস্থলীতে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আবার বেশি মাত্রায় যদি এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ ঘটে তাহলে কিন্তু আমরা বলি যে অ্যাসিডিটি বা অম্লত্বের সৃষ্টি হয়েছে। এমনটা বলি। আবার অনেক সময় কি আমাদের ঢেকুর উঠে তখন কি হয়, দেখি যে টক টক স্বাদযুক্ত মনে হয়। কেন টক স্বাদযুক্ত মনে হয়? কারণ হলো আমরা জানি যে অম্ল বা অ্যাসিডের স্বাদ হলো টক, মানে ওখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি বেশি মাত্রায় ক্ষরণ হয় তখন আমরা অ্যান্টি অ্যাসিড আবার ব্যবহার করে সেটাকে প্রশমিত করি, তাই না? তো যাই হোক, পাকস্থলীতে খাদ্যবস্তু যখন পৌঁছায় তো বিভিন্ন রকম খাদ্য আছে, আমিষ আছে, শর্করা আছে, বিভিন্ন রকম খাদ্যের উপর বিভিন্ন এখানে এনজাইমগুলা ক্রিয়া করে খাদ্যবস্তুকে প্রক্রিয়াকরণ করার পরে খাদ্যবস্তুকে এখানে কাইম বা পাকমণ্ডে পরিণত করে। পাকস্থলীর অনবরত সংকোচন এবং প্রসারণের ফলে খাদ্যবস্তু জারিত হয়, অর্ধতরল খাবারে পরিণত হয় এবং এখান থেকে খাদ্যবস্তু আরও বিভিন্ন পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে সেগুলোতে পৌঁছার পরে ধারাবাহিকভাবে এই অংশগুলোতে পৌঁছানোর পরে খাদ্যবস্তু 2টা অংশে বিভক্ত হয়। একটা হলো শর্করাতে পরিণত সরল খাদ্যে পরিণত হয়, যেটা কোষ গ্রহণ করে থাকে, আর বাকিগুলা অপাচ্য অংশ বর্জ্য হিসাবে বাইরে পায়ুছিদ্র দ্বারা বাইরে নিষ্কাশিত হয়। এইভাবেই কিন্তু খাদ্যবস্তু পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো মূলত আমরা দেখছি পাকস্থলীতে বেশি এখানে কাজ করে, আর অন্যান্য যে অংশগুলোতে কাজ করে সেগুলা পাকস্থলীর মতো এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সময় স্বল্পতার কারণে আমি ডিটেলস এগুলো আলোচনা করতে পারলাম না।
যদি পরবর্তীতে কখনো ক্লাস নিই তাহলে পরবর্তীতে এই সম্পর্কে যদি কখনো পড়ায় তো বাকি অংশগুলো ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব। আর যতটুকু আলোচনা করলাম এই স্বল্প সময়ে আশা করি ততটুকুই তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের কাজে লাগবে। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত থাক, আবার কোনো এক সময় তোমাদের ক্লাসে হাজির হব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।